হাই, আমি রামিজ তোমাদের সাথে আজ চলে এসেছি কি এক্সপার্ট লার্নিংয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা কি জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। এর আগে দিন আমরা পপুলেশন সম্বন্ধে ভালোভাবে আলোচনা করেছি, ঠিক? তাহলে আজ দেখবো জীববৈচিত্র্য। জীব বৈচিত্র্য এই ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাবো? জীব আর বৈচিত্র্য, জীবের যে বৈচিত্র্য সেটাই কি জীব বৈচিত্র্য। তাহলে দেখো, তাহলে কি ওয়াল্টার রোসেন 1985-তে জীব বৈচিত্র্য শব্দটি প্রবর্তন করেছিলেন। এই যে জীব বৈচিত্র্য শব্দটি প্রবর্তন কে করেছিলেন? ওয়াল্টার রোসেন। কত সালে? 1985-তে, ঠিক? এবার নরসার ম্যাকমানস 1980-তে কি করেছিল? সর্বপ্রথম জীব বৈচিত্র্যকে ব্যাখ্যা করে, ঠিক? ব্যাখ্যা কে করেছিল আর শব্দটি প্রবর্তন কে করে? মনে রাখবে এই দুটো জিনিস, কোশ্চেন আসতে পারে, ঠিক? এবার চলে আসি কি জীব বৈচিত্র্য কি। কোনো এক ভৌগোলিক অঞ্চলে, ঠিক, কোনো এক ভৌগোলিক অঞ্চলে বা পরিবেশে বা কোনো বাস্তুতন্ত্রের মধ্যে কি হয়? জীবের যে বিভিন্নতা লক্ষ্য করা যায় সেটা হলো কি জীব বৈচিত্র্য। এবার কি জীব বৈচিত্র্য উদাহরণ দিয়ে বুঝি জিনিসটাকে। দেখো, একটা বাগানের মধ্যে অনেক ধরনের যখন ফুল আছে, সেগুলো কি? সেটা তো একটা জীব বৈচিত্র্যের মধ্যে আছে। বিভিন্ন ধরনের সংখ্যাতিক পেলাম জীবের যে কি দেখা যায়, বিভিন্নতা দেখা যায়, সেটা কি? যেমন তোমরা যখন চিড়িয়াখানাতে যাও তো, গেছো কেউ? অবশ্যই গেছো। সেখানে দেখবো অনেক ধরনের প্রাণী আছে, খাঁচার মধ্যে বন্দি করা আছে, তো জুড়ে গেছো তো তোমরা, তো সেরকম ব্যাপারটা, সেটাই কি জীব বৈচিত্র্য। তাহলে দেখো আবার কি জীব বৈচিত্র্যের কিছু গুরুত্ব আছে, ইম্পর্টেন্স। কি গুরুত্বগুলো? গুরুত্ব হলো, প্রথম হলো কি খাদ্য উৎপাদন। দেখো, তুমি যে খাবারটা খাচ্ছ সেটা কোথা থেকে আসছে? তুমি কি কি খাও? কলা, আপেল, লেবু, এই যে ফলমূলগুলো খাচ্ছ বা শাকসবজি খাচ্ছ, তো সেগুলো কোথা থেকে আসছে? সেগুলো আসছে কি গাছ থেকে, উদ্ভিদ থেকে। সেটা কোথায় অবস্থিত? জীব বৈচিত্র্যের মধ্যে, তো পরিবেশে তো অবস্থিত, ঠিক? তুমি যে মাছ, মাংস, ডিম খাচ্ছ, এগুলো কি বিভিন্ন ধরনের প্রাণী থেকে আসছে। ওরা তো পরিবেশের মধ্যে, ওরা তো জীব বৈচিত্র্যের মধ্যে অবস্থান করছে না? ওরা অন্য গ্রহে অবস্থান করছে না স্যার? ওটা তো অন্য গ্রহে অবস্থান, অন্য গ্রহে না, জীব বৈচিত্র্যের মধ্যে অবস্থান করছে, ঠিক? তারপর দেখো ড্রাগ ও ওষুধ প্রস্তুতি, ঠিক? দেখো, ড্রাগ আর ওষুধ প্রস্তুতিটা কীভাবে হচ্ছে? বিভিন্ন গাছের ছাল থেকে হয়, তারপর কি হয়? সাপের বীজ থেকে হয়, মৌমাছির বীজ থেকে হয়, বিভিন্ন ওষুধ তৈরি হয়, তো ঠিক? তাহলে ওষুধটা তৈরি কি হচ্ছে? এর ফলে বিভিন্ন ভ্যাকসিন তৈরি হচ্ছে, ফলে বিভিন্ন রোগকে কি করা হচ্ছে? নির্ণয় করা সম্ভব হচ্ছে, ঠিক? তাহলে দেখো, সর্পগন্ধা একটা গাছ আছে যেখান থেকে কি হয়? রেসারপিন হয়, মনে রাখবা। সর্পগন্ধা, সেখান থেকে কি হয়? রেসারপিন। আর সিনকোনা থেকে কি হয়? সিনকোনা থেকে কুইনাইন তৈরি হয়, কুইনাইন ড্রাগ, যা বিভিন্ন রোগের ক্ষেত্রে কি করে? কাজে লাগে, ঠিক? তাহলে এগুলো কি কি হচ্ছে? ড্রাগের ওষুধ তৈরি হচ্ছে সেই বাস্তুতন্ত্র থেকেই, আমাদের সেই জীব বৈচিত্র্য থেকেই তৈরি হচ্ছে, ঠিক? এবার বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা। আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য কেমন রক্ষা হচ্ছে? দেখো, একটা যখন উদ্ভিদ, ছোট উদ্ভিদ, কি আমরা যদি ঘাসটাকে দিই, সেই ঘাসটাকে কে খাচ্ছে? ফড়িং খাচ্ছে, সেই ফড়িংটাকে কে খাচ্ছে? ব্যাঙ খাচ্ছে, সেই ব্যাঙটাকে কে খাচ্ছে? সাপ খাচ্ছে। এভাবে কি হচ্ছে? একে অপরের কি সঙ্গে জড়িত, তো প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদ। এই যে শৃঙ্খলটা কিভাবে ঠিক থাকছে? কিভাবে এই যে সার্কেলটা কিভাবে ঠিক থাকছে? জীব বৈচিত্র্যের মধ্যে বিভিন্ন জীব আছে, ওই জন্যই তো। কিছু জীব যদি বা উদ্ভিদ যদি বিলুপ্ত প্রায় হয়ে যায়, তাহলে কি এই সার্কেলটা ঠিক থাকবে? থাকবে? বাস্তুতন্ত্রটা ঠিক থাকবে? খাদ্য শৃঙ্খলটা কি ঠিক থাকবে? থাকবে না। ওক্ষেত্রে কি হচ্ছে? জীব বৈচিত্র্যের এখানে গুরুত্বটা অপরিহার্য, ঠিক? তারপর জলবায়ু নিয়ন্ত্রণ। কিভাবে জলবায়ু নিয়ন্ত্রণ করে বলো? যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, ঠিক? বিভিন্ন ধরনের উদ্ভিদ আছেই, বলে কি হচ্ছে? জলবায়ুটা আমাদের আবহাওয়াটার কি, পরিবেশটা কি ঠিক থাকছে, ঠিক? এর ফলে কি হচ্ছে? বৃষ্টিপাত হচ্ছে, আবহাওয়া শীতল থাকছে বিভিন্ন উদ্ভিদের জন্য। তাহলে উদ্ভিদটা কি সেই জীববৈচিত্র্যের মধ্যে তো আছে, তো জীববৈচিত্র্য দ্বারাই তো জলবায়ুটা নিয়ন্ত্রণ হচ্ছে, ঠিক? তাহলে জলবায়ু নিয়ন্ত্রণ গেল। আর অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব বলতে কি কি বোঝো? অর্থনৈতিক মানে কি? নিশ্চয়ই কোনো অর্থ, অর্থ মানে কি আমরা টাকা আগে বুঝি তো। সেরকম অর্থনৈতিক গুরুত্ব মানে কি? বিভিন্ন আমাদের দেশে কি হচ্ছে? এই জীব বৈচিত্র্য থেকে কি হচ্ছে? বিভিন্ন ধরনের
সম্পদকে নিয়ে সেগুলোকে বিদেশে রপ্তানি করা হচ্ছে তো বিভিন্ন ধরনের শিল্প উৎপাদন করা হচ্ছে, সেই শিল্পগুলোকে কি বাইরে কোনো দেশে বিক্রি করা হচ্ছে, ঠিক? তাহলে এটা কোথা থেকে হচ্ছে? সেই জীববৈচিত্র্যের, সেই বাস্তুতন্ত্র থেকেই তো হচ্ছে, সেই জীববৈচিত্র্য থেকে হচ্ছে, সেই পরিবেশ থেকে হচ্ছে, কাজগুলো কোথা থেকে হচ্ছে? তাহলে জীববৈচিত্র্য যদি না থাকতো সে অর্থনৈতিক দিকটা উন্নত হতো? অবশ্যই হতো না, ঠিক? গেল। তারপর কি বিভিন্ন ধরনের আমাদের সমগ্র জিনিসপত্র তৈরি হচ্ছে কাঠ থেকে, গাছ থেকে, ঠিক? এক্ষেত্রে কি অর্থনৈতিক গুরুত্বটার মধ্যেই এই জিনিসটা তো প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি হচ্ছে। তারপর শিল্প ও সাহিত্য। শিল্প ও সাহিত্য বলতে কি এইগুলোকে কেন্দ্র করে কি বিভিন্ন ধরনের রেশম শিল্প, কীট শিল্প, এগুলো তো গড়ে উঠেছে, বিভিন্ন কেন্দ্র গড়ে উঠেছে কি এইসব কি জীববৈচিত্র্যের ফলেই। জীববৈচিত্র্য যদি সেই প্রাণীগুলো না থাকতো, উদ্ভিদগুলো না থাকতো, তাহলে কি এসব শিল্প সাহিত্য অর্থনৈতিক দিকটা উন্নত হতো কোনোদিন হতো না। তাহলে কি আমরা এখানে কি দেখলাম, জীববৈচিত্র্য কি, জীববৈচিত্র্যের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম, ঠিক? দেখো তারপর কি নিয়ে আলোচনা করবো, জীববৈচিত্র্যের হটস্পট নিয়ে। তাহলে হটস্পট কথাটা শুনলে তোমাদের মাথায় প্রথমে কি আসবে? মোবাইলটাই আসছে, আসবেই তো, ওটাই তো সবসময় মাথায় ঢুকে আছে। সেই মোবাইলের হটস্পট ওয়াইফাই না, এটা হলো জীববৈচিত্র্য হটস্পট। তাহলে এই হটস্পট মানে জীববৈচিত্র্য হটস্পটটা প্রথম কথাটি কে প্রবর্তন করেন? নরম্যান মেয়ার্স। কত সালে? 1988 সালে, ঠিক? তাহলে চলো যারা যাক জীববৈচিত্র্য হটস্পটের সম্বন্ধে, মোবাইলের হটস্পটের সম্বন্ধে না, ওটার সম্বন্ধে তোমরা ভালো করে জানো। তাহলে জীববৈচিত্র্য হটস্পট জিনিসটা কি স্যার? কি পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যাধিক পরিমাণে কি উদ্ভিদ বা কোনো প্রাণী বসবাস করে, বিশেষ করে কোনো আঞ্চলিক প্রজাতি সেখানে থাকে, এবং তারা যে বিপন্ন হয়ে যাচ্ছে, কি হচ্ছে, তারা যে বিপন্ন হয়ে যাচ্ছে বা হতে চলেছে, অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণের এই সমস্ত অঞ্চলগুলিকে কি বলা হয়? হটস্পট। তাহলে এক কথায় আমরা কি জানলাম, যে সমস্ত অঞ্চলগুলিতে অনেক ধরনের প্রজাতি যারা উদ্ভিদ ও প্রাণী বসবাস করবে, এবং কি যে সমস্তগুলো ধীরে ধীরে বিপন্ন হয়ে যাচ্ছে, সেই সমস্ত অঞ্চলগুলি সংরক্ষণ করার নামে কি হচ্ছে? হটস্পট, ঠিক? তাহলে এই যে হটস্পট হবে কোন একটা অঞ্চল, এই যে হটস্পট হবে, এই হওয়ার পিছনে একটা কারণ আছে, কিছু শর্ত আছে, সব কিছুর একটা শর্ত আছে। তুমি যে কারোর সঙ্গে বন্ধুত্ব রেখেছো, একটা শর্ত নিয়েই রেখেছো মনে, যে ওর কাছ থেকে খাওয়া দাওয়া হচ্ছে, টাকা পয়সা পাওয়া যাচ্ছে, ঘুরতে যাচ্ছি, এ নিয়ে। সেরকমই জীববৈচিত্র্য হটস্পট হওয়ার পিছনে কি কিছু কারণ বা শর্ত আছে। তাহলে সেই শর্তগুলো কি স্যার? শর্তগুলি হলো জীবকুলের সংখ্যা অধিক থাকা দরকার, সেখানে যে সেই অঞ্চলটিতে কি থাকবে? অধিক পরিমাণে জীব বসবাস করবে। বেশিরভাগ উদ্ভিদ ও প্রাণী আঞ্চলিক, মানে সেই অঞ্চলের হওয়া উচিত উদ্ভিদ ও প্রাণীগুলো অঞ্চলের প্রতি প্রজাতির অধিক সচেতনতা থাকবে, সেই অঞ্চলটার প্রতি কি থাকবে? তাদের সচেতনতা থাকবে যেখানে তারা বসবাস করবে, ঠিক? জিনগত বৈশিষ্ট্য অধিক থাকবে। জিনগত বৈশিষ্ট্য কি বেশি থাকা উচিত? জিনগত বৈশিষ্ট্য কি জিনিস? জিন, আমরা জিন ওয়ার্ডটা আসলে আমাদের মাথায় কি আছে? ডিএনএ, আরএনএ, প্রজাতিগুলির মধ্যে সম্পর্ক, একে অপরের মধ্যে সম্পর্ক, এটা কি জিনগত বৈশিষ্ট্য। তাহলে কি হবে? জিনগত বৈশিষ্ট্য অধিক থাকতে হবে বা থাকা দরকার। তাহলে এটা চলে গেল জীববৈচিত্র্য হটস্পটের কি শর্ত। দেখো পৃথিবীতে টোটাল কটা জীববৈচিত্র্য অঞ্চল আছে? 34টা আছে। তার মধ্যে ইন্ডিয়াতে কটা আছে? 4টা আছে ইন্ডিয়াতে, ঠিক? তাহলে ইন্ডিয়াতে যেগুলো আছে সেগুলো কি? পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, আর একটা কি পশ্চিম ঘাট পর্বতমালা বা শ্রীলঙ্কা, আর একটা কি সুদারল্যান্ড। তাহলে 4টা কি পেলাম আমরা? ইন্দো বার্মা, পূর্ব হিমালয়, পশ্চিম ঘাট বা শ্রীলঙ্কা, আর এটা কি সুদারল্যান্ড, ঠিক? এগুলো কি হটস্পট ভারতের এলাকা, ঠিক? এবার কি হচ্ছে, এইগুলো কি না তোমাদের বইয়ে দেখবা লেখা আছে, রিডিং পড়ে দিবা, ডিটেলসে আলোচনা করলাম না। হটস্পট অঞ্চলগুলির সম্বন্ধে কিছু অঞ্চলগুলির সম্পর্কে কিছু লেখা আছে, ওগুলো তোমরা পড়ে নেবা, ডিটেলসে আমি গেলাম না। তারপর নেক্সট যেটা দেখবো, জীব বৈচিত্র্য হ্রাসের কারণসমূহ। এই যে জীব বৈচিত্র্যটা হ্রাস হচ্ছে কেন, কমে যাচ্ছে কেন, জীবের অস্তিত্ব কেন কমে যাচ্ছে, কেন?
প্রথমটা হচ্ছে বাসস্থান ধ্বংস। ওরা যে অঞ্চলে বসবাস করছে জীবগুলো, ঠিক, ধরো যে জীবগুলো একটা এরকম, এটা একটা অঞ্চল, ধরো বনই, ধরো এটা বন বা জঙ্গল ধরো, সেখানে তারা বসবাস করছে, ঠিক, সেই বাসস্থানে জীব বসবাস করছে যখন কি হচ্ছে, সেখানে তাদের বাসস্থানটা ধ্বংস হচ্ছে। কিভাবে ধ্বংস হচ্ছে? সেখানে কি করছে মানুষ, কি করছে, বনগুলোকে কেটে দিচ্ছে, গাছগুলোকে কেটে দিচ্ছে, ফলে কি তারা যে জায়গাটাতে থাকতো সেই জায়গাটা তাদের কি উচ্ছেদ হয়ে যাচ্ছে, থাকার অসুবিধা হয়ে যাচ্ছে, ঠিক, বোঝা গেল? তাহলে কি হচ্ছে, তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে এভাবে, ঠিক। তারপর কি শিকার, বিভিন্ন শিকারী কি করছে, শিকার, পশু শিকার করছে, পশুর সেই কি করছে, চামড়া থেকে, দাঁত থেকে বিভিন্ন জিনিস তৈরি করছে, সেগুলোর বিদেশে রপ্তানি করছে, তাই জন্য পশুগুলোকে ধরে নিয়ে চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, জীববৈচিত্র্য হ্রাস হচ্ছে। তারপর অরণ্য ধ্বংস হচ্ছে, মানুষের বিভিন্ন প্রয়োজনের ফলে কি হচ্ছে, মানুষ গাছ কাটছে, কাটছে তো, তার ফলে কি হচ্ছে, অরণ্য থেকে গাছের উচ্ছেদ হচ্ছে, গাছগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক। দেখলাম কি অরণ্য ধ্বংস। এছাড়াও কি অরণ্য ধ্বংস কীভাবে হচ্ছে, সেই বনগুলো কেটে কী করছে, সেখানে বিভিন্ন কলকারখানা, শিল্পকেন্দ্র গড়ে উঠছে। এবার কি দূষণ, দূষণ কি বায়ু দূষণ, জল দূষণ, সব হচ্ছে সেই অরণ্য ধ্বংস হওয়ার ফলে কি হচ্ছে, গাছ তো পরিবেশকে রক্ষা করছে, এবার সেই গাছই যদি না থাকে সেই অঞ্চলে, তাহলে কি হবে, সেখানে বায়ু দূষণটা বাড়বে, বিভিন্ন ধরনের গ্যাসের পরিমাণটা বাড়বে, ফলে বায়ু দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে, পরিবেশটা আমাদের দূষিত হচ্ছে, জীববৈচিত্র্য হ্রাস হচ্ছে, জীববৈচিত্র্যের সংখ্যা কমছে, ফলে কি হচ্ছে, পরিবেশটা আমাদের দূষিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক। এটা হলো দূষণ। এবার কি অতি ব্যবহার, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার মানে কি, প্রাকৃতিক সম্পদ প্রথমে আমরা যেটা দেখবো সেটা কি গাছ। প্রাকৃতিক সম্পদ যখন মানুষ নিয়ে চলে যাচ্ছে, নিজের প্রয়োজনে কাজে লাগাচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমাদের কি হচ্ছে, জীববৈচিত্র্যটা হ্রাস পাচ্ছে, ঠিক। পশু পাখি ধরে নিয়ে যাচ্ছে, এর ফলেও কিন্তু জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, ঠিক। প্রাকৃতিক দুর্যোগ, এই জীববৈচিত্র্য হ্রাসটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, কি ভূমিকম্প, গাছ কাটছে ফলে কি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, ভারসাম্যটা হারিয়ে যাচ্ছে অবস্থানে, সেক্ষেত্রে সাইক্লোন হচ্ছে, বিভিন্ন ধরনের দুর্যোগ হচ্ছে, বন্যা হচ্ছে, এগুলো কি প্রাকৃতিক দুর্যোগ কিসের জন্য ঘটছে, জীববৈচিত্র্য হ্রাস এর ফলেই তো ঘটছে, কিনা? তাহলে কি বিশ্ব উষ্ণায়ন, নেক্সট কি বিশ্ব উষ্ণায়ন, আমরা একদিন আলোচনা করেছিলাম বিশ্ব উষ্ণায়ন কি, তাপমাত্রা বেড়ে যাওয়া পৃথিবীর, সেটা কি বিশ্ব উষ্ণায়ন। এর ফলে কি হচ্ছে, কি হচ্ছে, পরিবেশটা দূষিত হচ্ছে, তো বিভিন্ন ধরনের গ্যাসের পরিমাণটা বাড়ছে, তো বিশ্ব উষ্ণায়নের ফলে কি কি ক্ষতি হয়, কি হয়, বিভিন্ন ধরনের গ্যাসের পরিমাণটা বাড়ে, বিভিন্ন ধরনের, এর ফলে কি হয়, পরিবেশটা দূষিত হতে শুরু করে, উষ্ণতা বাড়তে থাকে পৃথিবীর, জলবায়ুর পরিবর্তন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন মানে কি, আবহাওয়ার পরিবর্তন, জলবায়ু। দেখো এই যে বৃষ্টিচক্র বা জলচক্র, কি পুকুরের জলটা কি হচ্ছে, বাষ্প হচ্ছে, উপরে যাচ্ছে, সেখানে ধূলিকণার সাথে মিশে মেঘে পরিণত হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিচক্রটা ব্যাঘাত ঘটছে কিসের জন্য, জীববৈচিত্র্যটা হ্রাস পাচ্ছে ওই জন্য, ঠিক। তাহলে এটা বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন গেল, ঠিক। এবার কি বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, দেখো মানুষ, আমরা কি করছি, বিদেশ থেকে কিছু উদ্ভিদ প্রজাতি নিয়ে আসছি, সেগুলোকে আমাদের দেশে রাখছি, তার ফলে কি হচ্ছে, সেগুলো প্রজাতিগুলো কি হচ্ছে, আমাদের দেশে আসার ফলে এখানে বংশ বিস্তার করছে, আমাদের পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে, ফলে কি জীববৈচিত্র্যের ব্যাঘাত ঘটাচ্ছে, ঠিক। ফলে কি হচ্ছে, আমাদের কি হচ্ছে, বিভিন্ন আমাদের যেগুলো প্রজাতি আছে আমাদের এখানকার জীববৈচিত্র্যের মধ্যে, সেগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম জীববৈচিত্র্য হ্রাসের কারণসমূহ, ঠিক। দেখো নেক্সট কি দেখবো আমরা, নেক্সট দেখবো জীববৈচিত্র্য সংরক্ষণ, জীববৈচিত্র্যকে কীভাবে সংরক্ষিত করা হবে, জীববৈচিত্র্য কীভাবে সংরক্ষণ করে রাখা হবে,
সেই পদ্ধতিগুলো আলোচনা করবো। তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আমরা কি দুটো পদ্ধতি দেখবো, একটা হচ্ছে ইনসিডু, একটা হচ্ছে এক্সিডু। একটা কি ইনসিডু, একটা কি এক্সিডু। ইনসিডু ইন মানে কি মধ্যে, সিডু মানে কি সিড মানে কি বসা, মানে কি ইনসিডু সংরক্ষণ মানে কি, ইনসিডু কনজারভেশন মানে হলো প্রাকৃতিক পরিবেশে বা প্রাণীর নিজস্ব পরিবেশে সংরক্ষিত করে রাখার নাম কি, ইন সিটু। মনে রাখবা কি বলছে তাহলে, প্রাকৃতিক বাসস্থানে বা নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার নাম কি, ইন সিটু। গেল। তাহলে ইন সিটু সংরক্ষণে আমরা কয়েকটা ধাপ এখানে দেখবো, সেটা কি কি, মানে কি কিভাবে ইন সিটু সংরক্ষণ করা হয়। এটা হচ্ছে জাতীয় উদ্যান, এটা হচ্ছে অভয়ারণ্য, কথা কথা সংরক্ষিত করা হয় ইন সিটুতে, সেটা হচ্ছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, আর কি সংরক্ষিত বনাঞ্চল, আর কি বায়োস্ফিয়ার রিজার্ভ। এই চারটা ঠিক ইন সিটুতে মনে রাখবা, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, আর কি সংরক্ষিত বনাঞ্চল। ঠিক, তাহলে চলে আসে আমরা জাতীয় উদ্যানে প্রথম আলোচনা করবো কি নিয়ে, জাতীয় উদ্যানে। তো জাতীয় উদ্যান কি, যে অরণ্যে বা যে অরণ্যে কি হচ্ছে কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণ থাকছে, আর কি হচ্ছে অভয়ারণ্যের তুলনায় সেটা কি বড় হবে। যে বনভূমিতে প্রাণী হত্যা, গাছ কাটা যাবে না, এগুলো কোনো নিয়ম নাই, গাছ কাটা যাবে না, প্রাণীকে মারা যাবে না। ঠিক, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, অনুমতি নিয়ে তারপর প্রবেশ করতে হবে। তাহলে কি হচ্ছে, সেটাই হচ্ছে কি জাতীয় উদ্যান। ঠিক, তারপর কি এর বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য বলতে কি এরা প্রথমে আমরা সংজ্ঞাতে কি বললাম, কেন্দ্রীয় সরকারি নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় সরকারি নিয়ন্ত্রণ থাকবে, সবচেয়ে বড় পরিহাসের উদ্যান থাকবে, সবচেয়ে বড় থাকবে উদ্যানের মধ্যে সবথেকে বড়। ঠিক, তারপর কি আছে, পর্যটকদের প্রবেশ ব্যবস্থা আছে, আর পর্যটক যারা আসবে জাতীয় উদ্যান দেখতে, তাদের জন্য কি ব্যবস্থা, সঠিক ব্যবস্থা আছে। ঠিক, তারপর সংরক্ষিত প্রাণী মানে এখানে কি কি পাওয়া যায়, এক্সেন গন্ডার, রেড পান্ডা, এইসব প্রাণী পাওয়া যায়। তারপর উদাহরণের মধ্যে কি গরুমারা, জলদাপাড়া পশ্চিমবঙ্গের, এগুলো গরুমারা, জলদাপাড়া। তারপর উত্তরাখণ্ডের করবেট, উত্তরাখণ্ডের করবেট কি ভারতের প্রথম জাতীয় উদ্যান, মনে রাখবা ভারতের প্রথম জাতীয় উদ্যান কি উত্তরাখণ্ডের করবেট। তারপর মধ্যপ্রদেশের কানহা, শেরপুর, এগুলো হচ্ছে জাতীয় উদ্যান। ঠিক, মনে রাখবা। তারপর চলে আসে ওভারঅল, যে সংরক্ষিত অরণ্যে বন্যপ্রাণী নির্ভয় বিচরণ করে, বন্যপ্রাণী কি নির্ভয় থাকতে পারে, স্বাধীনভাবে খাদ্য গ্রহণ করে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়, বংশ বিস্তার করে স্বাধীনভাবে, কেউ তাদের বলার নেই, বিন্দাস লাইফ বিন্দাস কাটাচ্ছে, ওটাই কি অভয়ারণ্য। তাহলে কি হচ্ছে, এখানে প্রাণীগুলো নির্ভয় থাকতে পারবে, স্বাধীনভাবে খাদ্য গ্রহণ করতে পারবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে। এর আয়তন জাতীয় উদ্যানের তুলনায় অপেক্ষা কি ছোট, আমরা জাতীয় উদ্যানে কি পড়েছিলাম, অভয়ারণ্যের তুলনায় বৃহৎ, অভয়ারণ্যের থেকে ওটা কি বড়, তাহলে এটা কি হবে, জাতীয় উদ্যানের থেকে ছোট হবে নিশ্চয়ই। তাহলে কি বন্যপ্রাণী যারা অবলুপ্তি হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, ওরা কিভাবে থাকতে পারে, তারা নির্ভয়ে ঘোরাফেরা করতে পারে, এখানে বিন্দাস জীবনযাপন করতে পারে। ঠিক, তাহলে সংরক্ষিত প্রাণী এখানে কি বাঘ, বাইসন, হরিণ, সজারু দেখো দেখতে পাওয়া যায় অভয়ারণ্যে। এবার উদাহরণ কি, পশ্চিমবঙ্গের বেথুয়া ডহরি, কর্ণাটকের কি বন্দিপুর, উড়িষ্যার চিল্কা হ্রদ, এগুলো হচ্ছে অভয়ারণ্য। ঠিক, দেখো নেক্সট যেটা দেখবো আমরা, সেটা কি সংরক্ষিত বনাঞ্চল, ইনস্যুরেন্স সংরক্ষণের সংরক্ষিত বনাঞ্চল আর বায়োস্ফিয়ার যাবে দুটো। তাহলে সংরক্ষিত বনাঞ্চল কোনটা বলছে, সংরক্ষিত বনাঞ্চল কি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকবে কি, যেটা অরণ্য সাধারণের জন্য প্রবেশ নিষেধ, প্রবেশ কিন্তু সাধারণভাবে নিষেধ, কিন্তু কি বলছে গবেষণার জন্য কি হবে, সেটা আদেশ নিয়ে সেখানে প্রবেশ করা যাবে, অনুমতি নিয়ে সেখানে যেতে হবে। ঠিক আছে, তাহলে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকবে এটা। ঠিক, তারপরে যে অনুমতি সাপেক্ষ প্রবেশ, মানে অনুমতি নিতে হবে কোনো গবেষণার জন্য যদি হয়, তাহলে সেখানে অনুমতি নিয়ে তারপর কি সেখানে যাওয়া যাবে। তারপর কি ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী আইএফ এ অনুযায়ী কি হচ্ছে, পশু শিকার করা, গাছ কাটা নিষিদ্ধ করা হয়েছে, কারণ বিভিন্ন পশু আমাদের পরিবেশ থেকে লুপ্তপ্রায় হয়ে গেছে, হারিয়ে যাচ্ছে, গাছ কেটে ফেলছে মানুষ, গাছের সংখ্যা কমে যাচ্ছে, এই জন্য কি বলছে সেখানে কি পশু শিকার করা আর গাছ কাটা নিষিদ্ধ। তাহলে সংরক্ষিত প্রাণীর মধ্যে কি হচ্ছে, হাতি হচ্ছে, লেপার্ড হচ্ছে, এক্সেরিঙ্গো গন্ডার হচ্ছে। ঠিক, উদাহরণ কোথায় কোথায় আছে দেখো, আসামের কাজিরাঙ্গা সংরক্ষিত বনাঞ্চল, আর কি চাপড়ামারি, গুজরাটের গির, এগুলো কিলো সংরক্ষিত বনাঞ্চল। নেক্সট আমরা যেটা দেখবো সেটা কি বাজপাই রিজার্ভ। তাহলে বাজপাই রিজার্ভ কিসের কি, বা ইউনেস্কোর ম্যাপ কর্মসূচির অন্তর্গত, ইউনেস্কো একটা সংস্থা, আর ম্যাপ হচ্ছে কি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটার কর্মসূচির অন্তর্গত কি বলছে, কোন কর্মসূচির অন্তর্গত বায়োস্ফিয়ার রিজার্ভটা, তাহলে ইউনেস্কোর অন্তর্গত। তাহলে যে স্থলজ ও জলজ অঞ্চলে কি হচ্ছে, কি হচ্ছে বলো, গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হচ্ছে। গোটা বাস্তুতন্ত্র কি হচ্ছে, সংরক্ষিত হচ্ছে, সেটাই কি বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে ইউনেস্কোর ফুল ফর্ম কি, ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল কি, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন, এটা হলো ইউনেস্কো। কি বলছে, আর ম্যাপের কি ফুল ফর্ম ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে কি বুঝলাম আমরা, গোটা বাস্তুতন্ত্র যেখানে কি হচ্ছে
সংরক্ষিত অঞ্চলে সংরক্ষিত হচ্ছে স্থলজ আর জলজ অঞ্চলে কটা বাস্তুতন্ত্র যেখানে কি সংরক্ষিত অঞ্চলে সংরক্ষিত হচ্ছে সেটা কি বাষ্পীয়। ঠিক, তারপর দেখো এর বৈশিষ্ট্য কি। জীবকুল স্বাভাবিক বা প্রাকৃতিক পরিবেশে বৃদ্ধি, জীবকুলটা হচ্ছে স্বাভাবিক বা প্রাকৃতিক পরিবেশ সেখানে বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, প্রজাতির সংরক্ষণ ও সংখ্যা বৃদ্ধির জন্য গবেষণা করা। নেক্সট কিছু মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে। এই বায়োস্ফিয়ার রিজার্ভে যারা থাকবে তাদের মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। ঠিক, সংরক্ষিত প্রাণীর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক, ছোট থেকে তোমরা পড়েছো রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখতে পাওয়া যায়, কোথায়? সুন্দরবনে। তাহলে হাতি আর গাউর, তাহলে উদাহরণ কি সুন্দরবনে বললাম রয়্যাল বেঙ্গল টাইগার। তারপর কি আসামের মানস, উড়িষ্যার সিমলিপাল, উড়িষ্যার কি সিমলিপাল, আর কি তামিলনাড়ুর নীলগিরি। তামিলনাড়ুর নীলগিরি হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে কি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কি? তামিলনাড়ুর নীলগিরি। ঠিক,